নমস্কার। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ক্লাস 11-এ যারা পড়ছো, যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যে সমস্ত ছেলে মেয়ে যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো, অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বা মহকুমার প্রান্তের বিভিন্ন হাই স্কুল, গার্লস হাই স্কুল, যে সমস্ত ছেলে মেয়েরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, ক্লাস 11-এ পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিও। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুল, হাই স্কুল এবং গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, বিশেষ করে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমি আজকে করছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে। ওকে। আর আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে যারা পড়াশোনা করছো, যে সমস্ত ছাত্রছাত্রীর ইতিহাস বিষয় রয়েছে, ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছো, যাদের ইতিহাস বিষয় রয়েছে, অনেকে মেন সাবজেক্ট, কারো বা এডিশনাল সাবজেক্ট হিসেবে কেউ নিয়েছো, কারো বা এডিশনাল সাবজেক্ট রয়েছে ইতিহাস, হিস্ট্রি সাবজেক্ট। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা যারা 2023-এ মার্চ মাসে ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম দেবে, অ্যানুয়াল এক্সাম অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা মার্চ মাসে হবে, সেই পরীক্ষা ইতিহাস বিষয়ে কোন কোন প্রশ্ন পড়বে, বিশেষ করে 8 নম্বরের প্রশ্ন, সেই 8 নম্বরের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। ইতিহাস, এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্ট যারা মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হচ্ছে, মাধ্যমিক পাস করে 11-এ এসেই অনেকে ইতিহাস সাবজেক্টটা নিতে চায় না। বেশিরভাগই বলে ইতিহাস সাবজেক্টে বেশি লিখতে হয়, নম্বর বেশি আসে না, নম্বর কাটে, অনেক কিছু লিখতে হয়, কিন্তু এটা ভুল ধারণা। ইতিহাস এমন একটা সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের ইতিহাসটা জানতেই হবে, কেননা যে কোনো পরীক্ষা, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা হোক, মাধ্যমিক স্তরের পরীক্ষা হোক, বা চাকরির যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা রাজ্য স্তরে বা সেন্ট্রাল স্তরে যে পরীক্ষাগুলো রয়েছে, সেখানে কিন্তু ইতিহাসের কোশ্চেন থাকবেই। ভারতের যে ইতিহাস, আমাদের ভারতের ইতিহাস বা ইউরোপের ইতিহাস, এগুলো আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই আমাদের ইতিহাস বিষয়টা জানতেই হবে। গ্রুপ ডি, গ্রুপ সি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ICDS, তুমি অঞ্চলের সহায়ক পরীক্ষা, গ্রাম সহায়ক, যে কোনো পরীক্ষায় তুমি বিডিও অফিসের কোনো পরীক্ষা বা পোস্ট অফিসের কোনো পরীক্ষা বা রেল ডিপার্টমেন্টের কোনো পরীক্ষা, যেটাই পরীক্ষা দিতে যাও না কেন, ইতিহাসের কোশ্চেন কিন্তু ইতিহাস, ভূগোল এগুলো থাকে। ইতিহাস, ভূগোল, ইংরেজি, অঙ্ক এগুলো থাকবে। ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, জেনারেল নলেজ, বিজ্ঞান বিষয়ক কোশ্চেন হয়, এগুলো থাকবে। কাজেই ইতিহাসকে বাদ দিয়ে আমরা যদি ভাবি যে ইতিহাস আমি জানবো না, তাহলে কী হবে? গ্রুপ ডি বা গ্রুপ সি, যে কোনো নিচু স্তরে বলো, উঁচু স্তরে বলো, যে কোনো পরীক্ষা যখন তুমি দিতে যাবে, সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসের প্রশ্ন থাকে, MCQ কোশ্চেন থাকে। তখন কিন্তু আমাদের কিছু বিষয় জেনে রাখা দরকার। আমাদের ভারতবর্ষের যে ইতিহাস, ইংরেজ শাসন এবং জমিদারি মহাজনী যে শাসন, জমিদারি যোদ্ধার আমল, রাজতন্ত্র, গণতন্ত্র, এই বিষয়গুলো, বা আদিম যুগে মানুষ কেমন ছিল, এখন বর্তমান যুগে মানুষ কেমন আছে, এই বিষয়গুলো জানতে গেলে বিভিন্ন রাজা, মহারাজা বা সম্রাট, বাদশাহ, নবাব, এই যে আমল, বিভিন্ন বংশ পরম্পরায় যে শাসন কার্য ভারতবর্ষে হয়েছে, সেগুলো বিষয় আমাদের জেনে রাখা দরকার। তার জন্য ইতিহাস পড়তে হয়। ইতিহাসে অতীতে ঘটে যাওয়া ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, ভারতবর্ষে মুসলিম পিরিয়ড, ইংরেজ শাসন, জমিদার যোদ্ধা, রাজা মহারাজার যে শাসন ব্যবস্থা, বর্তমান যে এখন গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, রাজনৈতিক শাসন ব্যবস্থা, সব কিছুই কিন্তু আমরা ইতিহাস পড়লে জানতে পারব।
ঠিক আছে, এই জন্য আমাদের ইতিহাসটা জেনে রাখা দরকার। ভারতবর্ষের স্বাধীনতার যে ইতিহাস, স্বাধীনতার আগে ভারতবর্ষ কেমন ছিল, বর্তমান ভারতবর্ষ কেমন চলছে, হ্যাঁ, এগুলো জানতে গেলে আমাকে ইতিহাস পড়তে হবে। বিভিন্ন রাজা মহারাজা, বাদশাহ, নবাব, সম্রাটদের যে সুলতানি যে আমল, যে পিরিয়ডগুলো রয়েছে, হ্যাঁ, বংশ পরম্পরায় কীভাবে ভারতবর্ষ শাসন করতো, হ্যাঁ, বিভিন্ন যুদ্ধের যে কাহিনী, মুদ্রা, লিপি, সমস্ত কিছু সন তারিখ আমাদের এগুলো জানতে গেলে, বিভিন্ন সন্ধি, যুদ্ধের তাৎপর্য, গুরুত্ব, এগুলো কিন্তু জানতে গেলে আমাকে ইতিহাস পড়তে হবে। আর যাদের ধারণা যে ইতিহাস বেশি করে পড়তে হয়, মনে রাখতে পারি না, নাম্বার কাটে, এগুলো ভুল ধারণা। কারণ এখন বর্তমান যে সিলেবাস, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যে সিলেবাস, আগের সেই পুরানো সিলেবাস কিন্তু নেই, এখন নিউ সিলেবাস। এখন এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ এই ধরনের প্রশ্নই বেশি লিখতে হয়। কেননা মাধ্যমিকে মাত্র 8 নম্বরের একটা প্রশ্ন উত্তর লিখতে হয়, আর সব 1-এর 2-এর 4-এর, এগুলো 1-এর 2-এর 4-এর, 1, 2, 4 এগুলো লিখতে হয়, আর সব 8 নম্বরের একটা। উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 11-12 ইতিহাসে 8 নম্বরে লিখতে হয় 8টা প্রশ্ন, 5 8 40, বেশ ভুল বললাম, 8টা নয়, লিখতে হয় 5টা, 8টা বলে বলছি, ভুল বললাম। 8টা প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ ইতিহাসে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও মানে এক কথায় প্রশ্ন থাকবে 8টি, লিখতে হবে 5টি, একটায় 8 নম্বর করে। একটা প্রশ্নের মান মানে প্রতিটি প্রশ্নের মান 8, এই 8-এর প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5টা প্রশ্ন যদি উত্তর লিখতে পারো তাহলে 5 8 40, অর্থাৎ একটায় 8 নম্বর করে। এইরকম প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টি, 5 8 40 নম্বর। আর এমসিকিউ 24, এসিকিউ 16, আর এমসিকিউ 24, এই 24 আর 16 হচ্ছে 40, আর 8 নম্বরের 5টি প্রশ্ন লিখলে 5 8 40, মানে 5টা লিখতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যারা 2023-এর মার্চ মাসে 11-এর ফাইনাল পরীক্ষা দেবে, অ্যানুয়াল এক্সাম দেবে, তোমাদের অবশ্যই তোমাদের জানা উচিত যে কোন ধরনের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন মানে আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে, কোন ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো এখন থেকে পড়ে রেডি করে রাখলে হয়তো পরীক্ষার হলে কোনো দুশ্চিন্তায় পড়তে হবে না, সব কমন পাবে, সবই লিখতে পারবে। 5টা প্রশ্ন লিখতে হবে, যে 8টা প্রশ্ন থাকবে 8টাই কমন পাবে, তার মধ্য থেকে তুমি বেছে 5টা প্রশ্ন উত্তর লিখবে। তোমার যে 5টা ভালো সব থেকে জানা থাকবে, এই ধরনের 5টা প্রশ্ন উত্তর তুমি অ্যাটেন্ড করবে, আর তোমার তুমি কমন পাবে 8টাই। প্রত্যেক ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি, আমাদের পশ্চিমবঙ্গের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছেলে মেয়ের উদ্দেশ্যে বলছি, যারা 11-এ পড়ছো, তাদের ইতিহাস যাদের বিষয় রয়েছে আর কি, যাদের ইতিহাস বিষয় রয়েছে, ইতিহাস পরীক্ষা দিবে, তারা কোন কোন অধ্যায় থেকে 8 নম্বরে কোন কোন প্রশ্ন পড়বে পরীক্ষার জন্য, সেটা আমি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন আজকে এখানে বলবো। সাজেশন তোমাদের দিচ্ছি, ইতিহাস, তোমাদের আর চিন্তা করতে হবে না, এই 8 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, বলছি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় যে 8 নম্বরের প্রশ্নগুলো পড়বে, 8 নম্বরে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5টা প্রশ্ন। তার মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের জন্য কী কী পড়বে বলে দিচ্ছি। 1 নম্বর, প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কী। প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কী, এটা পড়ে নেবে দ্বিতীয় অধ্যায় থেকে। 2 নম্বর, আদিম শিকারী ও খাদ্য সংগ্রাহক মানুষের জীবিকার বিবরণ দাও। আদিম শিকারী ও খাদ্য সংগ্রাহক মানুষের জীবিকার বিবরণ দাও, এটা পড়ে নেবে। 3 নম্বর, নদীমাতৃক সভ্যতা কাকে বলে, কয়েকটি প্রাচীন নদীমাতৃক সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, প্রাচীনকালে নদীর তীরে সভ্যতার প্রসারের বা গড়ে ওঠার কারণগুলি কী ছিল। প্রাচীনকালে নদীর তীরে সভ্যতার প্রসারের বা গড়ে ওঠার কারণগুলি কী ছিল, নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠার কারণ কী ছিল, বা নদীর তীরে সভ্যতাগুলি গড়ে ওঠার কারণ কী ছিল, বা যে কোনো 4টি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। এই প্রশ্নটা কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে। সঙ্গে পড়বে 4 নম্বর, কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, মেহেরগড় সভ্যতার ঘরবাড়ির পরিচয় দাও। মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করেন, আর মেহেরগড় সভ্যতার ঘরবাড়ি কেমন ছিল তার পরিচয়। বা এভাবে আসতে পারে, কে কবে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঙ্গে পড়ে নেবে হরপ্পা সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের পরিচয় দাও। হরপ্পা সভ্যতার সামাজিক
অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের পরিচয় দাও। পড়ে নিন। তৃতীয় অধ্যায় থেকে যেটা পড়বে, তার মানে প্রথম অধ্যায় থেকে 8-এর প্রশ্ন হবে না, প্রথম অধ্যায় থেকে MCQ SAQ, আর দ্বিতীয় অধ্যায় থেকে 8-এর শুরু। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলোর থেকে 8-এর আছে, MCQ SAQ হবে, আমি MCQ SAQ পরের ভিডিওতে বলবো। তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের জন্য যেগুলো পড়বে, তৃতীয় অধ্যায় নাম্বার 1, গ্রিক পলিশগুলি প্রতিষ্ঠার পটভূমি বা কারণগুলি আলোচনা করো। গ্রিক পলিশগুলি প্রতিষ্ঠার পটভূমি বা কারণগুলি আলোচনা করো। নাম্বার 2, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। নাম্বার 3, সাম্রাজ্যের সংজ্ঞা দাও, সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সাম্রাজ্যের সংজ্ঞা দাও, সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নাম্বার 4, ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের প্রসারের একটি তুলনামূলক আলোচনা করো, বা এইভাবে আসতে পারে, ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন সাদৃশ্যগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। চতুর্থ অধ্যায় থেকে 8 নম্বরে পড়বে। নাম্বার 1, কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো। কি বললাম? কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো। নাম্বার 2, সিসেরোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। সিসেরোর রাষ্ট্রদর্শন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রমওয়েলের রাজনৈতিক কার্যাবলী উল্লেখ করো ও ধর্ম সংস্কার বিষয়ক কার্যাবলী উল্লেখ করো। ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রমওয়েলের রাজনৈতিক কার্যাবলী এবং তার সঙ্গে পড়তে পারো ধর্ম সংস্কার বিষয়ক কার্যাবলী উল্লেখ করো। নাম্বার 4, ইক্তা ব্যবস্থা কী? ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইক্তা ব্যবস্থা কী? ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, 5 নম্বর, ম্যান্ডারিন শব্দের উৎপত্তি ও তার অর্থ সম্বন্ধে লেখো। ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, বা ম্যান্ডারিনদের জীবনযাত্রা। ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ম্যান্ডারিনদের জীবনযাত্রা বা ম্যান্ডারিনদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 6, ভারতে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ ও মনসবদারি প্রথার গুরুত্ব কী ছিল। মনসবদারি প্রথার গুরুত্ব কী ছিল আর মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, এটা পড়ে নেবে। পঞ্চম অধ্যায় থেকে পড়বে। পঞ্চম অধ্যায় নাম্বার 1, ভারতীয় গিল্ড বা বণিক সংঘগুলির সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কি বললাম? ভারতীয় গিল্ড বা বণিক সংঘগুলির সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এটা পড়ে নেবে। পড়বে নাম্বার 2, ট্রুবাদুর কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপের সামন্ত ব্যবস্থায় নাইটদের ভূমিকা কী ছিল? ট্রুবাদুর কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপের সামন্ত ব্যবস্থায় নাইটদের ভূমিকা কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে পড়ে নিবে সিরিয়াল নাম্বার 3, গ্ল্যাডিয়েটার কাদের বলা হতো? গ্ল্যাডিয়েটারের লড়াই সম্পর্কে কি জানো? গ্ল্যাডিয়েটারের লড়াই সম্পর্কে কি জানো, বা গ্ল্যাডিয়েটার কাদের বলা হতো? কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতীয় গিল্ড বা বণিক সংঘগুলির সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী, গিল্ড। আর পড়তে পারো ট্রুবাদুর কাদের বলা হতো? মধ্যযুগে ইউরোপের সামন্ত ব্যবস্থায় নাইটদের ভূমিকা কী ছিল? পড়ে নেবে নাম্বার 4, ইউরোপের সামন্ত প্রভুদের বিভিন্ন ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো। ইউরোপের সামন্ত প্রভুদের বিভিন্ন ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো। নাম্বার 5, ফিফ কি? ফয়রশিয়ার ফিফ কি? ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন সামন্ত প্রভুর স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো, অথবা ম্যানর ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ম্যানর ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ষষ্ঠ অধ্যায় থেকে কি পড়বে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেরিওকয় কারা? পেরিওকয়দের সঙ্গে স্পার্টার নাগরিকদের সম্পর্ক কেমন ছিল? এটা ইম্পর্ট্যান্ট, পেরিওকয় কারা। আর সিরিয়াল নাম্বার 2, প্রাচীন ভারতীয় সমাজে নারীর বিভিন্ন ধরনের বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতীয় সমাজে নারীর বিভিন্ন ধরনের বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠায় মিশরের রানী নেফারতিতির অবদান। নেফারতিতির অবদান। আর নাম্বার 4, মধ্যযুগের ভারতে সুলতান রাজিয়ার রাজনৈতিক কর্তৃত্ব সম্পর্কে আলোচনা করো। সুলতান রাজিয়ার রাজনৈতিক কর্তৃত্ব সম্পর্কে আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 5, রানী দুর্গাবতী কে ছিলেন? মাতৃভূমির স্বাধীনতা রক্ষার চেষ্টায় তার উদ্যোগের পরিচয় দাও। রানী দুর্গাবতী কে ছিলেন? মাতৃভূমির স্বাধীনতা রক্ষার চেষ্টায় তার উদ্যোগের পরিচয় দাও। বা পড়তে পারো নূরজাহানের রাজনৈতিক কর্তৃত্বের পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, নূরজাহানের রাজনৈতিক কর্তৃত্বের পরিচয় দাও। নূরজাহান, তারপরে পড়তে পারো রাজিয়া আর নেফারতিতি, তিনটার মধ্যে একটা আসার সম্ভাবনা আছে। নূরজাহানটা ইম্পর্টেন্ট। নূরজাহানের রাজনৈতিক কর্তৃত্বের পরিচয় দাও। এগুলো ষষ্ঠ অধ্যায় থেকে পড়ে নেবে। নূরজাহান, নেফারতিতি এবং সুলতান রাজিয়ার রাজনৈতিক কর্তৃত্ব। এখন সপ্তম অধ্যায় থেকে কি পড়বে? সপ্তম অধ্যায় থেকে পড়ে নিতে হবে ধর্ম সংস্কার আন্দোলনের মার্টিন লুথারের অবদান।
ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট। সঙ্গে পড়বে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের বিভিন্ন কারণ সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করো। নাম্বার 4, ভারতে প্রতিবাদী ধর্মের উত্থানের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। নাম্বার 5, ক্রুসেডের কারণ ও ফলাফল লেখো। নাম্বার 6, ধর্ম সংস্কার আন্দোলনে জন ওয়াইক্লিফের অবদান আলোচনা করো। অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে মার্টিন লুথারের অবদান আর জন ওয়াইক্লিফের অবদান দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। আসতে পারে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের বিভিন্ন কারণ। তাহলে ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের বিভিন্ন কারণ বা পড়তে পারো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান বা জন ওয়াইক্লিফের অবদান, বা পড়তে পারো বৌদ্ধ আর জৈনের মধ্যে তুলনামূলক আলোচনা। বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা। এগুলো সপ্তম অধ্যায় থেকে পড়ে নিতে হবে। অষ্টম অধ্যায় থেকে কোনো রকম 8-এর প্রশ্ন হবে না। অষ্টম অধ্যায় থেকে এসসিকিউ, এমসিকিউ এগুলো। আর বিভিন্ন যে অধ্যায়গুলো আছে সমস্ত অধ্যায় থেকেই এমসিকিউ, এসএকিউ পড়ে নিতে হবে। এমসিকিউ 24টা প্রশ্নের উত্তর লিখতে হবে, এসএকিউ 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 24 আর 16 হচ্ছে 40 নম্বর শর্ট কোশ্চেনের উপর জোর দিতে হবে। শর্ট কোশ্চেনে যদি শর্ট কোশ্চেন যদি তোমরা ভালো করে লিখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো একটা নম্বর আসবে। কারণ 8 নম্বরের প্রশ্ন দিয়েই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। কেননা 8 নম্বরের প্রশ্ন উত্তর লিখলে একটাই যদি 8 নম্বর থাকে, 8-এ 8 পাবে না, সেখানে 4, 3, 4, 5 বা 6 এরকম পেতে পারো। কিন্তু লিখতে হবে 5টাই। 5টা প্রশ্ন উত্তর লিখবে, 8-এর 5টা প্রশ্ন উত্তর লিখবে, একটাই 8 নম্বর করে, 5-8 40। কিন্তু তোমাদের জোর দিতে হবে এমসিকিউ, এসিকিউ প্রশ্নে। এমসিকিউ 24টাই ঠিক করতে হবে, এসিকিউ 16টাই ঠিক করতে হবে, মানে ঠিক উত্তর লিখতে হবে। মানে অপশন থেকে সঠিক উত্তর বেছে নিয়ে 24টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এক কথায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন 16টি প্রশ্ন উত্তর দিতে হবে। ওখানে যদি তোমাদের নম্বরটা ঠিক থাকে 24 আর 16, 40 নম্বর। আর 8 নম্বরের প্রশ্ন যদি তুমি 5টাই লিখতে পারো, প্রজেক্ট রয়েছে, প্রজেক্টে 18-20 পাবে, বা মানে নিচে 15-15-র উপরেই বেশি মানে পাবে তোমরা। 16, 17, 18, 19, 20 পেয়ে যাবে প্রজেক্টে নম্বর। মানে তোমাদের ভালো একটা নম্বর আসবে আশা করি। যে প্রশ্নগুলো বললাম 8 নম্বরের জন্য, এখান থেকেই তোমাদের পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর যারা ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করছো, ইতিহাসের 8-এর প্রশ্ন আজকে অধ্যায় ধরে ধরে দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত বলে দিলাম। এই দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্য থেকে 8-এর 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন দিয়ে দিলাম। আজকে থেকে তোমাদের আর চিন্তা করতে হবে না। এই প্রশ্নগুলি তোমরা আজকের থেকে বাড়িতে শিখতে থাকো, প্রস্তুতি নাও, আগাম পরীক্ষার ভালো প্রিপারেশন নাও, ভালো করে পড়তে থাকো। আর ওয়ার্ড কোশ্চেনগুলো প্রতিদিন একটা করে না দেখে বাড়িতে লেখার চেষ্টা করো। ঘড়ি ধরে টাইমটাকে ঠিক রেখে লেখার চেষ্টা করো। তাহলে বুঝতে হবে একটা 8 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে তোমার কত সময় লাগে। তাহলে তুমি পরীক্ষাতে 5টা প্রশ্ন উত্তর লিখতে তোমার কত সময় লাগবে, এটা তুমি এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ঘড়ি ধরে নিজেই 8 নম্বরের প্রশ্ন প্রতিদিন একটা করে 8-এর লেখো। তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তুমি 3 ঘন্টার মধ্যে 8-এর প্রশ্ন উত্তর লিখতে পারবে। ঠিক আছে? আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমি প্রথমেই বলেছিলাম অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমরা যদি আমার এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আবার নতুন করে ভিডিও তোমাদের জন্য ভিডিও তৈরি করার একটা উৎসাহ পাবো যে না আমার ভিডিও সবাই দেখছে। তাহলে আমি আবার নতুন চিন্তাভাবনা নিয়ে নিত্য নতুন কিছু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে আবার হাজির হব। তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে, আমিও ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। এই জন্যই তোমাদের বলছি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537। ঠিক আছে? আজকে শুধু এই ভিডিওতে আমি 8 নম্বরের প্রশ্ন বললাম। ঠিক আছে? 8 নম্বর প্রশ্নগুলো পড়ে নেবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আমি এসএকিউগুলো এর পরের দিন বলবো। রাখছি।